এটা হচ্ছে পোস্টপার্টাম হেমারেসের ইন্ট্রোডাকশান। পোস্টপার্টাম হেমারেস is excessive bleeding after the delivery, usually more than 500 ml after a normal delivery or 1000 ml after a cesarean section. It is a major cause of maternal death and complication after childbirth. Blood loss greater than 500 ml after vaginal delivery, blood loss greater than 1000 ml after cesarean section. তো পোস্টপার্টাম হেমারেস হলো বেবি হওয়ার পর যে যদি 500 ml এর বেশি 500 ml এর মতো ব্লাড লস হয় নর্মাল ভ্যাজাইনাল ডেলিভারির ক্ষেত্রে, তবে পোস্টপার্টাম হেমারেস। আর যদি সিজারিয়ান ডেলিভারির ক্ষেত্রে 1000 ml এর বেশি ব্লাড লস হয়, তবে সেটা পোস্টপার্টাম হেমারেস। আর এই পোস্টপার্টাম হেমারেসের কারণে ম্যাটারনাল ডেথ হয় আর অনেক কমপ্লিকেশনও দেখা যায়। তো এখানে দেখো লেখা আছে ব্লাড লস যদি 500 ml এর বেশি হয় নর্মাল ভ্যাজাইনাল ডেলিভারিতে, আর সিজারিয়ানের ক্ষেত্রে হচ্ছে 1000 ml এর বেশি হয়। তারপর হচ্ছে ডেফিনেশন, পোস্টপার্টাম হেমারেস রেফার্স টু এক্সেসিভ ব্লিডিং ফ্রম দ্য জেনিটাল ট্র্যাক্ট আফটার বার্থ অফ দ্য বেবি আপ টু 6 weeks অর 42 days পোস্টপার্টাম। আর তারপর আছে একটা ক্লিনিক্যাল ডেফিনেশন। তো পোস্টপার্টাম হেমারেস যখন ডেফিনেশন লিখবে তার সাথে এই ক্লিনিক্যাল ডেফিনেশনটাও লিখতে হবে। এটা ডিসি দত্তের বইয়ে আছে। অ্যানি অ্যামাউন্ট অফ ব্লিডিং ফ্রম অর ইনটু দ্য জেনিটাল ট্র্যাক্ট ফলোয়িং বার্থ অফ দ্য বেবি আপ টু দ্য এন্ড অফ দ্য puerperium which adversely affect the general condition of the patient, evidenced by rise in pulse rate and falling blood pressure is called postpartum hemorrhage. তারপর এখানে আছে ইনসিডেন্স আছে। দ্য ইনসিডেন্স ওয়াইডলি ভ্যারিজ মেনলি বিকজ অফ ল্যাক অফ ইউনিফর্মিটি ইন দ্য ক্রাইটেরিয়া ইউজ ইন ডেফিনেশন। দ্য ইনসিডেন্স ইজ অ্যাবাউট 4 to 6% অল ডেলিভারিজ। টোটাল ডেলিভারির ক্ষেত্রে 4 থেকে 6% পোস্টপার্টাম হেমারেজ দেখা দেয়। তারপর রিলেটেড অ্যানাটমি অ্যান্ড ফিজিওলজি। তো আমরা জানি যে ইউটেরাসের 3টা লেয়ার থাকে। একটা লেয়ারের নাম হচ্ছে পেরিমেট্রিয়াম, যেটা বাইরের লেয়ারটা থাকে, আর মাঝের লেয়ার যেটা আছে সেটা মায়োমেট্রিয়াম, আর যেটা ভিতরের লেয়ার সেটা হচ্ছে এন্ডোমেট্রিয়াম। আর এই মায়োমেট্রিয়ামটা যখন কন্ট্রাকশন করে তখন ব্লিডিংটা বন্ধ হয়, আর এই কন্ট্রাকশন করা যখন বন্ধ হয় তখনই পোস্টপার্টাম হেমারেজ হয়। তো এখানে দেখো রিলেটেড অ্যানাটমি ফিজিওলজিটা তোমরা দেখে নিও, আমি আর এটা বলছি না। তারপর আসছে ক্লাসিফিকেশান। তো অ্যাকর্ডিং টু বুক পিপিএইচ এটা মূলত 2টা টাইপ, একটা হচ্ছে বেসিস অফ ব্লাড লস আর একটা হচ্ছে বেসিস অফ টাইম ডিউরেশন। মানে বেসিস অফ ব্লাড লস কতটা ব্লাড লস হচ্ছে তার ভিত্তিতে এটাকে 3টা ভাগে ভাগ করা হয়। একটা হচ্ছে মাইনর, একটা হচ্ছে মেজর, একটা হচ্ছে সেভিয়ার। আর তারপর এদিকে আছে বেসিস অফ টাইম অফ দ্য ডিউরেশন। এটা হচ্ছে ডিউরেশনের উপর পিপিএইচকে 2টা ভাগে ভাগ করা, একটা হচ্ছে প্রাইমারি পিপিএইচ আর একটা হচ্ছে সেকেন্ডারি পিপিএইচ। এই প্রাইমারি পিপিএইচকে আবার 2টা ভাগে ভাগ করা হয়, থার্ড স্টেজ পিপিএইচ আর হচ্ছে ট্রু পিপিএইচ। এই থার্ড স্টেজ পিপিএইচ যেটা হচ্ছে প্লাসেন্টাটা আউট হওয়ার আগে যে হয় সেটাই হচ্ছে থার্ড স্টেজ পিপিএইচ। আর ট্রু পিপিএইচ এটা হচ্ছে প্লাসেন্টাটা আউট হওয়ার পর যে পোস্টপার্টাম হেমারেজ হয় সেটাই হচ্ছে ট্রু পিপিএইচ। দেখো থার্ড স্টেজ পিপিএইচ লেখা আছে ব্লিডিং অকিউজ বিফোর এক্সপালশন অফ প্লাসেন্টা, আর ট্রু পিপিএইচ হেমারেজ অকিউজ সাবসিকুয়েন্ট টু এক্সপালশন অফ প্লাসেন্টা। তারপর এখানে আছে রিস্ক ফ্যাক্টর। তো মাল্টিপ্লাই প্রেগনেন্সি, তারপর প্লাসেন্টা অ্যাব্রাপশন, প্লাসেন্টা প্রেভিয়া, প্রোলংগেড লেবার, ইউটেরাইন ফাইব্রয়েড, অ্যানাস্থেসিয়া, অ্যান্টিপার্টাম হেমারেজ, ম্যালনিউট্রিশন, অ্যানিমিয়া, ইনফেকশন, হাই ব্লাড প্রেশার, ওবিসিটি। তারপর বলবো ইটিওলজি। তো ইটিওলজি এখানে মূলত 4 TTS যেটাকে বলি, এরকম হচ্ছে অ্যাটনিক ইউটেরাস। এই অ্যাটনিক ইউটেরাসটা এটাকে অ্যাটনিক ইউটেরাস বলে, বা আবার বলা যায় যে ইউটেরাইন অ্যাটনি বা টোন। এই টোন হচ্ছে নর্মাল, প্রবলেম হচ্ছে অ্যাটনি। তো এই অ্যাটনিক ইউটেরাস
এটা হচ্ছে মূলত 70 থেকে 80% কেসেস পোস্টপার্টাম হেমারেজের ক্ষেত্রে অ্যাটনিক ইউটেরাসের জন্য হয়ে থাকে। তো এই অ্যাটনিক ইউটেরাসটা কি? অ্যাটনিক ইউটেরাসটা হলো যে যখন বেবি ডেলিভারি হওয়ার পর মায়ের যে ইউটেরাসটা সেটা আস্তে আস্তে শক্ত হয়ে যায়, তো সেটা নর্মাল। কিন্তু যখন শক্ত না হয়ে উইক হয় বা হচ্ছে নরম থাকে, তখন সেটা হচ্ছে অ্যাটনিক ইউটেরাস, আর তার ফলে হচ্ছে ব্লিডিংটা হয়, মানে পোস্টপার্টাম হেমারেজ হয়। তো এর আবার কতগুলো কারণ আছে এই অ্যাটনিক ইউটেরাস। এবার আমি বলবো সেই কারণগুলো। তো এই কারণগুলো যেরকম হচ্ছে প্রোলঙ্গেড লেবার, তারপর হচ্ছে টুইন্স বেবি, তারপর প্রোলিহাইড্রোমিয়াস, মাল্টিপ্লাই প্রেগনেন্সি, ইনফেকশান, তো এইসব হচ্ছে কারণ। তারপর বিগ বেবি, ডিহাইড্রেশন, তারপর একটা হচ্ছে ট্রমা। আমি একটু আগে বললাম যে 4 TTS, তো ফার্স্টেরটা হচ্ছে টোন বা অ্যাটনিক ইউটেরাস, সেকেন্ডেরটা ট্রমা। এই ট্রমা কি? এই ট্রমাটা হচ্ছে জেনিটাল ট্র্যাক্টের মধ্যে যদি ইনজুরি হয় তবে সেটার থেকে ট্রমা হয়। জেনিটাল ট্র্যাক্ট যদি ইনজুরি হয় তবে সেটা ট্রমা। যেরকম ইনজুরি টু বার্থ ক্যানেল ডিউরিং ডেলিভারি, এটা ইনক্লুড করে কী কী? যেরকম সার্ভিক্যাল টিয়ার, ভ্যাজাইনাল টিয়ার, পেরিনিয়াল টিয়ার, তারপর ইউটেরাইন রাপচার, ইউটেরাইন ইনভার্সন, এগুলো। এই ট্রমাটা মূলত সেকেন্ড স্টেজ ম্যানেজমেন্টের যদি মিসম্যানেজমেন্ট হয় তবে মিসম্যানেজমেন্টের জন্যই ট্রমাটা হয়। বা ব্লাড লস ফ্রম এপিজোটমি উন্ড, যদি এপিজোটমি উন্ড থেকে অনেক ব্লাড লস হয় সেক্ষেত্রে পোস্টপার্টাম হেমারেজ হওয়ার চান্স থাকে। তারপর আছে টিস্যু, যেরকম রিটেন প্লাসেন্টাল টিস্যু। তো এটা কী কী কারণে হয়? এটার অনেকগুলো কারণ আছে, তবে তার আগে একটু বলে নিই এই টিস্যুটা কী। তো যখন বেবি ডেলিভারি হওয়ার পর যদি প্লাসেন্টার কিছু অংশ ইউটেরাসের মধ্যে থেকে থাকে তবে সেটা হচ্ছে টিস্যু বা রিটেন প্লাসেন্টাল টিস্যু। তো এটা কী কী কারণে হয়? এটা হচ্ছে যেরকম প্লাসেন্টা অ্যাব্রাপশন। তো টিস্যু হচ্ছে যদি প্লাসেন্টার কোনো পার্ট বেবি ডেলিভারি হওয়ার পরও ইউটেরাসের মধ্যে থেকে থাকে তবে সেটা হচ্ছে টিস্যু বা রিটেন প্লাসেন্টাল টিস্যু। তো এর কতগুলো কারণ আছে। এর কারণগুলো কী কী? এর কারণগুলো হচ্ছে রিটেন প্লাসেন্টা, প্লাসেন্টাল ফ্র্যাগমেন্ট, প্লাসেন্টা অ্যাক্রিয়েটা, প্লাসেন্টা পারক্রিয়েটা আর প্লাসেন্টা ইনক্রিয়েটা। তারপর হচ্ছে থ্রম্বিন তো সবাই জানোই যে থ্রম্বিন হচ্ছে ব্লাড কোয়াগুলেশন ডিসঅর্ডার। তো ব্লাড ক্লট হতে চায় না, যদি এরকম প্রবলেম থাকে তবে সেটাই হলো থ্রম্বিন। যেরকম প্রবলেম ইন দ্য ব্লাড ক্লটিং, এটার কজেস কী কী? কোয়াগুলেশন ডিসঅর্ডার, সেভিয়ার এক্লামশিয়া, প্লাসেন্টাল অ্যাব্রাপশন, সেপসিস, এগুলো। তারপর আছে সেকেন্ডারি পোস্টপার্টাম হেমারেজে কী কী কারণে হতে পারে? তো সেকেন্ডারি বলতেই হচ্ছে যদি সিজারিয়ান সেকশন থেকে অনেক বেশি ব্লিডিং হচ্ছে, বন্ধ হচ্ছে না, 1000 ml বেশি হচ্ছে, তবে সেটা সেকেন্ডারি পোস্টপার্টাম হেমারেজ। এছাড়াও সার্ভিক্যাল ভ্যাজাইনাল ল্যাক্রেশন, এন্ডোমেট্রাইটিস, তারপর সেকেন্ডারি হেমারেজ ফ্রম সিজারিয়ান সেকশন অ্যান্ড আদার রেয়ার কজেস। আরও যেসব কজেস আছে সেটা হচ্ছে ক্রনিক এপিথেলিওমা, প্লাসেন্টাল প্রলিপ, ফিব্রয়েড প্রলিপ, এগুলো। তারপর বলবো ক্লিনিক্যাল ম্যানিফেস্টেশন। এক্সেসিভ ব্লাড লস ফ্রম ভাজাইনাল সাইট, অনেক বেশি ব্লাড লস হবে বেবি হওয়ার পর। ফার্স্টিং লাস্ট ক্লট বেরোবে, রাইস পালেট, তারপর বিপি সাডেন ড্রপ, বিপি কমে যাবে যেহেতু অনেক বেশি ব্লাড লস হবে। ফ্যাটিক হবে, ইনক্রিজ হার্ট রেট ইনক্রিজ হবে, প্যালার হবে, এলার্জ ইউটেরাস অ্যান্ড ফিলস বগি, ম্যাটার্নাল গ্লাভস, altered level of consciousness, patient becomes restlessness, tachycardia হবে, হাইপোটেনশন হবে, কোল্ড ক্যালামনি স্কিন হবে, অলিকিউরিয়া, রেস্টলেসনেস। তারপর বলবো ইনভেস্টিগেশন। তো এখানে হচ্ছে কতটা ব্লাড লস হচ্ছে সেটা আমরা মেজার করব। মেজার দ্য ব্লাড লস আর গ্রেটার দেন ইকুয়াল 5, এটা হবে 500 থেকে
ml উইথিন 24 আওয়ার্সের মধ্যে কতটা ব্লাড লস হচ্ছে সেটা দেখব। তারপর কন্টিনিউয়াস মনিটরিং অফ দ্য পালস রেট অ্যান্ড বিপি। পালস রেট আর বিপি কন্টিনিউয়াসলি মনিটর করতে হবে। ব্লাড টেস্ট করতে হবে, যেরকম সিবিসি, হিমোগ্লোবিন, ইলেকট্রোলাইট লেভেল, ক্রিয়েটিনিন লেভেল, ফিব্রিনোজের লেভেল, ইউএসসি, এগুলো দেখতে হবে। তারপর বলবো ম্যানেজমেন্ট। তো এটা যেটা খুব ইম্পর্টেন্ট। তো যেহেতু পোস্টপার্টাম হেমারেজ দুইটা টাইপ, প্রাইমারি আর সেকেন্ডারি, তো প্রথমে প্রাইমারির ম্যানেজমেন্টটা বলবো। তো প্রাইমারি পিপিএইচের যেহেতু দুইটা ভাগ, থার্ড স্টেজ হেমারেজ আর ট্রু পিপিএইচ, তো প্রথমে বলবো থার্ড স্টেজ হেমারেজের কীভাবে ম্যানেজমেন্ট করব। তো প্রথমে হচ্ছে এখানে আমি বইও এভাবেই আছে, তো এখানে আমি হচ্ছে ফ্লো চার্টের মাধ্যমে লিখেছি। যেরকম থার্ড স্টেজ এমআরএসে প্রথমে হচ্ছে কল ফর এক্সট্রা হেল্প, কল করতে হবে এক্সট্রা হেল্পের জন্য। দুইটা আইভি ক্যানুলা করতে হবে, ব্লাড স্যাম্পল সেন্ড, ব্লাড স্যাম্পল যেরকম সিবিসি, হিমোগ্লোবিন, এইসব টেস্টের জন্য ব্লাড স্যাম্পল সেন্ড করতে হবে। অ্যাসেস করতে হবে পালস, রেসপিরেশন, বিপি, এগুলো সব। তারপর ক্যাথেটারাইজেশন করতে হবে। তারপর হচ্ছে ইউটেরাইন, এটাকে আবার দুইটা ভাগে ভাগ করা, ইউটেরাইন মাসাজ আর নট সেপারেটেড। ইউটেরাইন মাসাজকে আমরা জানি যে বেবি ডেলিভারি হওয়ার পর যে মায়ের যে ইউটেরাসটা থাকে সেটাকে ম্যাসাজ করে নিতে হয়, তাহলে সেই ইউটেরাসটা শক্ত হয়, ব্লিডিং হয় না। তো তারপর আছে ইউটেরাস ম্যাসাজটাকে কী করতে হবে, প্লাসেন্টা সেপারেট আর সিটিসি মানে কন্ট্রোল কন্ট্রাকশন। তো এটা হচ্ছে যখন বেবি ডেলিভারি হওয়ার পর প্লাসেন্টা আউট হওয়ার আগে হচ্ছে ইউটেরাসটাকে ম্যাসাজ করে দিতে হবে উপর থেকে নিচের দিকে, ইউটেরাসটাকে উপরের দিকে ঠেলে তারপর প্লাসেন্টাটা বের করতে হবে। তারপর সেই প্লাসেন্টাটা যেটা বের হবে সেটাকে এক্সামিন করতে হবে। আর এদিকে আছে নট সেপারেটেড, যদি সেপারেট হয় না বেবি ডেলিভারি হওয়ার পরে প্লাসেন্টা, তাহলে ম্যানুয়াল রিমুভাল আন্ডার জিএ মানে জেনারেল অ্যানাস্থেসিয়ার সাহায্যে হচ্ছে প্লাসেন্টাটাকে বের করতে হবে। তারপর এক্সামিন দ্য প্লাসেন্টা, তারপর সেই প্লাসেন্টা এক্সামিন করতে হবে। তারপর টু স্টার্ট অক্সিটোসিন উইথ এনএস অ্যান্ড অ্যানএস ব্লাড, তারপর হচ্ছে অক্সিটোসিন স্টার্ট করতে হবে এনএসের সাথে, আর ব্লাড রেডি করতে হবে। যেহেতু অনেক বেশি ব্লিডিং হয় পোস্টপার্টাম হেমারেজে, তাই ব্লাড দিতে হতে পারে, তাই আগে থেকে আমরা অ্যারেঞ্জ করে রাখবো। তারপর ট্রু পিপিএইচ কীভাবে ম্যানেজমেন্ট করব, এটা হচ্ছে প্রাইমারি পিপিএইচেরই আরেকটা ভাগ। তো এখানে হচ্ছে কল ফর এক্সট্রা হেল্পের জন্য দুইটা আইভি লাইন করতে হবে, সেন্ট ব্লাড ফর ক্রস এক্সামিনেশন, তারপর অ্যাসেসমেন্ট করতে হবে, বিপি, পালস, রেসপিরেশন দেখতে হবে, তারপর ক্যাথেটারাইজেশন করতে হবে। তারপর এটাকেও আবার দুইটা ভাগ, একটা হচ্ছে ইউটেরাস অ্যাটনিক আর একটা ইউটেরাস হার্টেন কন্ট্রাক্টেড। তো ইউটেরাস অ্যাটনিকটা কি, যদি বেবি ডেলিভারি হওয়ার পর ইউটেরাসটা শক্ত না হয়ে সফট থাকে, উইক থাকে, তাহলে হচ্ছে সেই ইউটেরাস থেকে ব্লিডিং হয়, সেটা হচ্ছে পোস্টপার্টাম হেমারেজ, যার ফলে পোস্টপার্টাম হেমারেজটা হয়। তো এটা আমরা কীভাবে ম্যানেজমেন্ট করব, ম্যাসাজ দ্য ইউটেরাস, বেবি ডেলিভারি হওয়ার পর ইউটেরাসটাকে ম্যাসাজ করতে হবে টু অ্যাড অক্সিটোসিন 10 to 20 ইউনিট ইন 500 ml এনএস। অক্সিটোসিন 10 থেকে 20 ইউনিট 500 ml এনএসের সাথে দিতে হবে। ইনজেকশন মেথারজিন দিব 0.2 mg আইভিতে দিব টু এক্সামিন দ্য এক্সপেল প্লাসেন্টা, তারপর যে প্লাসেন্টা বের হবে সেটাকে এক্সামিন করতে হবে। তারপরেও যদি প্লাসেন্টাটা বের না হয়, ব্লিডিং বন্ধ না হয়, তাহলে হচ্ছে আবার হচ্ছে ইউটেরাস রিমেন অ্যাটনিক। তো আবার যেটা করবো এক্সপ্লোরেশন অফ দ্য ইউটেরাসের ভিতরে প্লাসেন্টার কোনো পার্ট আছে কিনা সেটা হাত ঢুকে দেখতে হবে। তারপর ব্লাড ট্রান্সফিউশন নিতে হবে, যদি ব্লাড প্রয়োজন পড়ে অবশ্যই দিতে হবে। তারপর টু কন্টিনিউ অক্সিটোসিন ড্রিপ কন্টিনিউ করতে হবে, ইউটেরাস অ্যাটনিক সার্জিক্যাল মেথড। তারপরেও যদি ব্লিডিং বন্ধ না হয় আর প্লাসেন্টার কিছু পার্ট থেকে থাকে, তাহলে হচ্ছে সার্জিক্যাল বি লিন্স কম্প্রেশন, লাইগেশন অফ দ্য ইউটেরাইন আর্টারি অ্যান্ড ইউটেরো ওভারিয়ান আর্টারি। এটা হচ্ছে অ্যাবডোমেনকে কেটে ইউটেরাসকে বের করে ইউটেরাসের যে আর্টারি আর ওভারিয়ান আর্টারিকে প্রথমে খুঁজে বের করতে হবে, তারপর সেটাকে হচ্ছে বেঁধে দিতে হবে। তো তাহলে এভাবে ব্লিডিংটা বন্ধ হয়। তারপর লাইগেশন অফ অ্যান্টেরিয়র ডিভিশন অফ ইন্টারনাল ইলিয়াক আর্টারি। আর এইসব কিছু করেও যদি ব্লিডিং বন্ধ না হয়, তাহলে সবশেষে করা হিস্টেরেক্টমি হচ্ছে ইউটেরাসটাকে কেটে বাদ দেওয়া হয়। অনেক সময় কিছুটা পার্ট ইউটেরাসে কেটে বাদ দেওয়া হয়, অনেক সময় টোটাল ইউটেরাসটাকেও বাদ দেওয়া হয়। আর এইদিকে আছে ইউটেরাস হার্টেন কন্ট্রাক্টেড।
এটা হচ্ছে ট্রমাটিক এক্সপ্লোরেশন সুচার। ইউটেরাস হার্ড অ্যান্ড কন্ট্রাক্টেড, এটা অনেক সময় ট্রমাটিক হয়, যদি হাত ঢুকিয়ে দেখতে হবে, যদি ইউটেরাসের কোনো পার্ট থেকে থাকে তবে সেটাকে বের করে দিতে হবে, তারপর সুচারিং। তারপর সেকেন্ডারি পিপিএইচ। তো এখানে কি আছে, কিভাবে ম্যানেজমেন্ট করব, এক্সপ্লোরেশন অফ ইউটেরাস আন্ডার জেনারেল অ্যানাস্থেসিয়া। জেনারেল অ্যানাস্থেসিয়ার সাহায্যে হাত ঢুকিয়ে ইউটেরাসের ভিতর হাত ঢুকিয়ে দেখব যে প্লাসেন্টার কোনো পার্ট আছে কি না, যদি থেকে থাকে তাহলে কি করতে হবে, তা প্রোডাক্ট রিমুভ বাই ওভাম ফর কাপস। যদি কোনো কিছু থেকে থাকে প্লাসেন্টার, সেটা রিমুভ করতে হবে। ইঞ্জেকশন মেথাজিন দিতে হবে 0.2 mc IME দিতে হবে। রিমুভ ম্যাটেরিয়ালস আর সেন্ড ফর এক্সামিনেশন। তারপর যেটা রিমুভ হলো সেটা এক্সামিনেশন করতে হবে। তারপর নার্সিং ম্যানেজমেন্ট আছে, আর এখানে নিড অফ দ্য পেশেন্ট, তারপর লিস্ট অফ দ্য প্রবলেম, কী কী প্রবলেম ছিল ফার্স্ট ডে, সেকেন্ড ডে, থার্ড ডে, আর এদিকে অ্যাসেসমেন্ট অফ দ্য পেশেন্ট, সাবজেক্টিভ ডেটা আর অবজেক্টিভ ডেটা, পেশেন্টের কী কী প্রবলেম ছিল আর আমি কী কী অবজার্ভ করেছি সেগুলো। তারপর এখানে নার্সিং কেয়ার প্ল্যান ডে 1, ফার্স্ট এডটা ছিল অ্যাকিউট পেন রিলেটেড টু আনকন্ট্রোল ব্লিডিং অ্যাজ এভিডেন্স বাই ফেশিয়াল এক্সপ্রেশন। তারপর একটা ফ্লুইড ভলিউম ডেফিসিট, যেহেতু অনেকটা ব্লিডিং লস হচ্ছে, তো এখানকার মেন ডায়াগনোসিস বলতে গেলে ফ্লুইড ভলিউম ডেফিসিট রিলেটেড টু এটাই হবে। তারপর ইনএফেক্টিভ টিস্যু পারফিউশন তো আছেই, এছাড়াও হাইপারথার্মিয়া রিলেটেড টু ইনক্রিজ বডি টেম্পারেচার, এটা দেওয়া যেতে পারে। তারপর ইনএফেক্টিভ ব্রিদিং প্যাটার্ন রিলেটেড টু, আমি পুরো ডায়াগনোসিস আর বলছি না। তারপর অ্যানিমিয়া রিলেটেড টু এক্সেস ব্লাড লস। তারপর ইনব্যালেন্স নিউট্রিশন রিলেটেড টু অ্যাংজাইটি রিলেটেড টু, অনেক বেশি ব্লিডিং হচ্ছে তাই অ্যাংজাইটিতে হবে। তারপর অ্যাক্টিভিটি ইনটলারেন্স রিলেটেড টু ইনসোমনিয়া রিলেটেড টু। তারপর বলবো কমপ্লিকেশন। তো কমপ্লিকেশন হচ্ছে হেমারিস ডিউ টু ইনকমপ্লিট রিমুভাল, শক হবে, অনেক ব্লিডিং হচ্ছে তাই শক হতে পারে। ইনজুরি টু দ্য ইউটেরাস, ইউটেরাসে ইনজুরি হতে পারে, ইনফেকশন হতে পারে, ইনভার্সন, তারপরে এম্বলিজম হতে পারে, রেনাল ফেইলার হতে পারে, তারপর হচ্ছে সেপসিস, ডিপ্রেশন, তাছাড়া অ্যানিমিয়া হতে পারে, অনেক বেশি ব্লিডিং হবে যেহেতু শরীর থেকে অনেক বেশি ব্লাড লস হচ্ছে তাই অ্যানিমিয়া হতে পারে, ফ্যাটিক হবে, রেস্টলেসনেস, তারপর প্রোগনোসিস, তারপর হচ্ছে হেলথ এডুকেশন, আর এদিকে আছে সামারাইজেশন, কনক্লুশন, আর এদিকে বিবলিওগ্রাফি। তো এটাই হচ্ছে পোস্টপার্টাম হেমারেসের কেস প্রেজেন্টেশন। এটা শুধু তোমরা কেস প্রেজেন্টেশন না, তার সাথে কেস স্টাডিতে দিতে পারো, নার্সিং কেয়ার প্ল্যান লিখতে পারো, আর এটা পরীক্ষার জন্য ভীষণ ইম্পর্টেন্ট একটা টপিক, প্রিভিয়াস ইয়ারে অনেকবার এসেছে। থ্যাংক ইউ।